চুপ যা শালা, আর একটা শব্দ মুখ দিয়ে বেরোলে সোজা ঠোঁট সেলাই করে দিব। কিছুক্ষণ পর রমিজ আসে। রমিজ আসতে নওয়াফ আদেশ দিল, শাড়ি চুড়ি পরিয়ে ওর জায়গা মতন এই ইঞ্জেকশনটি পুশ করে দিস। ওর জীবনের মতন ইফটিজিং করার শখ মিটে যাবে। আজকের পর থেকে তৃতীয় লিঙ্গের শ্রেণীর খাতায় ওর নামটা লিখে যোগ করে দিস। এরপর তিনি ক্লাব ঘর থেকে বেরিয়ে কাজিরহাট বাজার উদ্দেশ্যে বেরিয়ে যান। কলেজে তখন দুটো ক্লাস শেষ, তৃতীয় ঘন্টায় ওদের ক্লাস নেই। আপাতত যুক্তিবিদ্যার সাবজেক্ট চলছে। সে তিনতলায় ফ্লোর থেকে দ্বিতীয় তলা ফ্লোরে যাচ্ছিল। তিনতলায় একাদশ শ্রেণীর ক্লাস আর দোতলায় দ্বাদশ শ্রেণীর ক্লাস। নিচ তলায় আবার লাইব্রেরি, দোতলায় এক কোণে লেডিস টয়লেট। সেই হিসেবে ওদের দোতলায় আসতে হয়। পাখি ওয়াশরুমে যাচ্ছিল। আসার পথে গতিপন্থের মধ্যে শুনতে পেল কিছু অশালীন বাক্য। ওই দেখো, মিথ্যাবাড়ির নোটিশ যাচ্ছে। কিছুদিন আগে ওর সঙ্গে একটা ছেলেকে নিয়ে ধরাধরি হয়েছিল। শুনছি ছেলেটা নাকি ওদের বাড়িতে কাজ করত, তার সঙ্গে আকাম করেছে। সকালে তো বলেছে ওরা নাকি দেহ ব্যবসা করে পতিত একটা। সিমরনের কথা শুনে সিমরনের ক্লাসমেট লিপি কথার প্রসঙ্গে ঠোঁট উঁচে পড়ে। আমি তো এইও শুনেছি তোর বর মানে নওয়াব ভাইয়ার সঙ্গে ওই মেয়েটার গভীর সম্পর্ক ছিল। বুঝছিস না, বড়লোক ছেলে পাইলেই এরা নোটেরা গিয়ে শুয়ে পড়ে। সবই হয়েছে টাকার লোভী লোভী। ওরা যে ওকে ইঙ্গিত করে এইসব অনৈতিক কূটনৈতিকমূলক কথা বলেছে সেটা পাখির কাছে বেশ করে পরিষ্কার। ভেবেছিল কালা লোকের মতন এড়িয়ে যাবে বিষয়টি, কিন্তু শেষ বাক্যটি ঠিক ওর পেটে হজমই হলো না। রাগের তবে পিত্তি চলে উঠল। পায়ের তলা পর্যন্ত উষ্ণ হয়ে জ্বলে পুড়ে উঠেছে। পিছপা হয়ে হঠাৎ করে দ্বাদশ শ্রেণীর সায়েন্সের ক্লাসরুমে ঢুকে পড়ল। ছো মেরে সিমরানের চুলের মুঠিটা শক্ত করে ধরে টেনে হিসড়ে কলেজ মাঠে নিয়ে ছুঁড়ে মারল। হঠাৎ আক্রমণে সিমরান এক চোখ ভরকে গেল। সম্বিত ফিরতে পাখির হাত থেকে নিজেকে ছাড়াতে ধস্তাধস্তি করে। ফলাফল শূন্য। শত চেষ্টা করেও খ্যাপা নারীর হাত থেকে নিজেকে ছাড়াতে পারল না। ব্যথার আন্দোলনের স্নায়ু যন্ত্রে পর্যন্ত ছড়িয়ে পড়ে। চুল টেনে ধরার ফলস্বরূপ সমস্ত মস্তিষ্কের নিউরন পর্যন্ত ব্যথা। পাখি ওকে টেনে মাঠের মধ্যে এনে ছুঁড়ে মারে। চক্ষু গরম করে তর্জনী আঙুল শাসাল। কি বলছিলি জানি তখন, আবার বল। সপ্তদশীর অমর রত্নমূর্তির মতন আচরণনিষ্ঠ দেখে সিমরানের অন্তরস্থলের কিঞ্চিতের ভয় জাগল। পরপর শুকনো ঠোক গিলে লালা দিয়ে গলাতে ভিজায়। তবে অভ্যন্তরের ভয় তো সেই প্রকাশিতব্য করতে গেল না এবং সে দমে রইল না, বরঞ্চ গলার স্বর আরো বড় করে উঁচিয়ে বলে উঠে, মিথ্যে কোনটা বললাম, পতিতারে পতিতা বলছি। পাখি থা করে তেরে এলো। ক্ষিপ্ততার অধিক্যকরণে সিমরানের গালের উপর গেঠাস করে দুটো চর বসিয়ে দিল। ওর শক্ত চর খেয়ে ক্ষণকালের মুহূর্তে সিমরানের মধ্যে তবদা দিয়ে হতভম্ব হয়ে রইল। গাল ধরে মুখ ফুলে কেঁদে উঠল। নফ এই দিকে আসছিল কলেজ পরিদর্শন করতে। আকস্মাৎ ওনার ইগল নজর পড়ে পাখিদের উপর গিয়ে। পাখিকে অমন হিংস্রতার সঙ্গে সিমরানকে মারতে দেখে সে দ্রুত ছুটে এলো। এই সুযোগে সিমরান দ্রুত উঠে গিয়ে ভয়ে ভয়ে নভের পিছে লুকিয়ে গেল। ওই দৃশ্যটুকু পর্যন্ত পাখির ভীষণ হাসি পেল, দম ফাটা হাসি। আজকাল আর ওর মধ্যে হিংসে আসে না, ভেতরটা যেন দাফন হয়ে গেছে। নিজেকে দমিয়ে রেখে তেড়ে গেল সিমরানের দিকে। নফ পাখিকে বাধা দিয়ে থামিয়ে দিল। দাঁড়া, ওকে মারছিস কেন? পাখি উত্তর দেয় না, প্রসঙ্গ এড়িয়ে গিয়ে উল্টো সিমরানের উদ্দেশ্যেই বলে, কি ভেবেছিস তোর বরের পেছনে গিয়ে লুকালে আজ আমার হাত থেকে বাঁচতে পারবি? হ্যাঁ, তাহলে সম্পূর্ণ ভুল। তুই অনেক সহ্য করেছি তোদের, আর নয়। দেয়ালে এবার পিঠ থেকে গেছে, অসহ্যের সীমা অতিক্রম করেছে। এবার যা দিবি তার দ্বিগুণ তোদের ফিরিয়ে দিব, তবেই না হবে সমান সমান। কি বলিস? নফের পাশ থেকে সিমরানকে টান দিতে নফ পাখির হাতটা ছো মেরে ধরে বলল, জান প্লিজ থাম, কি হয়েছে আমায় বল, আমি দেখছি ব্যাপারটা, তবু শান্ত হ। পাখি ওনার হাত থেকে নিজের হাত ঝাড়ি মেরে ছুটি নিল। ওড়না দিয়ে হাতটা এমনভাবে মুছলো যেন হাতে নোংরা আবর্জনা লেগেছে। নফ এসবে অবশ্য নব্য করে আশ্চর্য হয় না। আজকাল এসব অভ্যাসে পরিণত হয়ে গিয়েছে। নতুন তিনি নিজের শুকনো উষ্ঠগত জীব দিয়ে ইচ্ছু ফিচিয়ে নেন। এদিক ওদিক তাকে লম্বা লম্বা কখানিক ফুসফুস করে তপ্ত দম টানেন। এরপরে বেশ কোমল প্রাণ গম্ভীর কণ্ঠনালীতে সুথান, দেখ পাখি, তোদের মধ্যে কি হয়েছে আমি জানি না। এছাড়া ওকে তুই কারণ ছাড়া আঘাত করছিস না তাও বুঝতে পারছি।
তবুও বলছি কী কারণে মারছিস বলে দিলে ক্লিয়ার হতো। জিজ্ঞেস করুন আপনার নাদান বউকে। ক্ষণকাল মৌন থেকে পরক্ষণেই তিনি উষ্ঠগত দন্তের তলদেশে পিষে নেন। বেশ শীতল ও নমনীয়তার বদনে ওনার কাঠিন্য কণ্ঠ ফুরে বেরোয়। ও আমার কেউ না। বিশ্বাস করুন আমার লাইফে শোনা এটা সেরা জোকস ছিল। নফ হতাশার চরম হতাশার তপ্ত শ্বাস বুক চিরে বেরোয়। ততক্ষণে প্রিন্সিপাল আর এক সহকারী শিক্ষক মাঠের মধ্যপ্রান্তে নেমে এসেছে। চতুর্দিকে ছড়িয়ে ছিটিয়ে মৌমাছির ন্যায় কিছু সংখ্যক ছাত্রছাত্রীদের দেখা যায়। সহকারী শিক্ষক ওদের ধমকিয়ে ক্লাসরুমে পাঠা। প্রিন্সিপাল প্রথমে চটে গেলেও নওয়াফকে দেখে তিনি কিছুটা কোমল প্রাণ হয়। আগত ক্রোধটুকু গলদেশে নিয়ে গিলে নামিয়ে নেন। এতক্ষণ একটু শক্ত ছিলেন, যেই মন্ত্রীর খাটতারা বেপরা পুত্রকে দেখলেন অমনি চুপসে গেলেন। মিনিট তিনেক পূর্বে একজন ছাত্র এসে জানালো একাদশ শ্রেণীর একজন শিক্ষার্থী দ্বাদশ শ্রেণীর সিনিয়র শিক্ষার্থীকে মারছে। তাই হন্তদন্ত হয়ে মাঠের মধ্যে ছুটে এসেছেন। ঘটনাস্থলে এসে দেখলেন নওয়াফ এখানে উপস্থিত। এই জন্য তিনি কিঞ্চিত শান্ত ও শীতলতা দেখালেন। লম্বাটে শক্তপোক্ত লোকটা আবার একটু অহংকার দর্পে ভরপুর বেশি। বিশেষ করে নিজের শারীরিক শক্তি ক্ষমতা খরচ করে জাহির করেন বেশি। আর বেশ কিছু বদমেজাজির দুরন্ত সাহসীপনার উপহার স্বরূপ এলাকায় স্বল্প গল্প রয়েছে, যা এখনও লোকে সমাগমে তাজা ও নব্য প্রয়াস। শেষে এই হাঁটুর বয়সী ছেলের কাছে মারকে বেজুতি হওয়ার চেয়ে মনতে শ্রেয়। প্রিন্সিপাল পাখির উদ্দেশ্যে প্রশ্ন ছুড়ে দিলেন, সব কি অনন্যা, কলেজে এসে মারামারি শুরু করে দেওয়াটা কেমন ভদ্রতা? আমি তোমার আম্মাকে খবর দিচ্ছি। ফোন ঘেটে কাজল রেখাকে কল বসালেন প্রিন্সিপাল। নফ চুপচাপ ঘটনা কতদূর গড়ায় দেখতে চেষ্টা করে। দুজন ছেলে তিনটে চেয়ার এনে বসতে দিলেন। দুজন সভাপতিও এলো। মোট 5 জন বসেছে বিচার সভায়। বিচারের কাঠ গড়ায় দাঁড়িয়ে পাখি আর সিমরান। সভাপতি শামসুল আলম বললেন, তোমার নাম অনন্য? জি। ওকে মারছো কেন? সেটা ওর কাছে জিজ্ঞেস করুন। আগত ক্রোধটুকু দেখে সভাপতি শামসুল আলম বিস্মিত হন। তবে আপাতত প্রতিবাদী সত্তাটি জাগিয়ে তুলতে গেলেন না। এই প্রজন্মের সন্তানরা কিছুটা এমনই, বুড়ো কিছুই মানে না নিজেকে মনে করে স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি সিমরানের উদ্দেশ্যে শুধালেন, সিমরান, তুমি এখন একজন সমানধন্য মন্ত্রীর পুত্রবধূ হয়ে কেন একজন সাধারণ মেয়ের সঙ্গে ঝামেলায় জড়াতে গেলে বলো? নওয়াব সভাপতি শামসুল আলমের কথা শুনে কথার পরিপ্রেক্ষিতে ঘোর প্রতিবাদ করে উঠে জবাব দিতে যাবে, তার আগে পাখিয়ে রোদের দাবানলে খেপে উঠল। কিঞ্চিত করো খুব ঝরা কণ্ঠ ফুরে বেরোল, আমিও সাধারণ কেউ না। ও যদি মন্ত্রী পরিবারের পুত্রবধূ হয়ে থাকে, আমিও আমার পিতার রাজ্যের রাজকন্যা, রাজকুমারী। তাহলে সাধারণ কে? উপস্থিত সবাই ওর কথা শুনে স্বল্পকালীন সময়ের মধ্যে বাকরুদ্ধ হয়ে গেল। সবটা চোখ মুখে আশ্চর্যজনকতা ভাব ফুটে উঠে। পাখির চোখে জল চিকচিক করছে, গলাটা ভীষণ অবরুদ্ধ, চোখ ও বুকটা ভদ্র জ্বলছে পড়ছে। তবুও সে আজ থামবে না। গরিব হয়েছে বলে কি সে কোনো মানুষ না? সেও মানুষ। শুধু মানুষ না, সে তার পিতার চোখের মণি ও রত্ন ভাণ্ডার এবং 7 রাজার ধন। সেই হিসেবে সে তার পিতার সবচেয়ে দামি ছোট্ট রাজকুমারী। সে ফের তেড়ে সিমরানের দিকে, ওর চোখের দিকে কলম থক করে শক্ত অভিব্যক্তিতে বলে উঠছে, বল কি বলছিলি তখন? নইলে একদম চোখের মধ্যে কলম ঢুকিয়ে জনমের মতন অন্ধ বানিয়ে দিব। বর্তমানে আমার অন্তরে কিন্তু বিন্দু মাত্র দয়া মায়া নেই। এই কাজ করতে আমার হাত বিন্দু মাত্র কাঁপবে না। মাত্রাতিরিক্ত ক্রোধে পাখি শিশিয়ে কাঁপে। শক্ত তার চোয়াল বৈষণ্যরে জল পড়ে অক্ষি জোড়া। সিমরান ভয় পেয়ে বসলো, তবু মুখ ফুটে সত্যিটা বলল না, উল্টো গাইগুই করে বলল, পাখি ওয়াশরুম থেকে বের হচ্ছিল। আমি শুধু জিজ্ঞেস করছি কোন সাবজেক্ট নিয়ে পড়ছো। তাতেই বেশ আমার চুল ধরে টেনে হিসড়ে মাঠের মধ্যে ফেলে নিয়ে চড়থাপ্পড় মেরেছে। এই দেখুন, এখনো গালে ব্যথা আছে। ওর কথা শুনে পাখি আকাশ থেকে পড়ল। বিস্ফোরিত অন্তরস্থলে ভাবে এরা কত বড় মিথ্যাবাদী। প্রিন্সিপাল পাখিকে উদ্দেশ্য করে বললেন, তোমার মতন নাম করা একজন ভালো পারফরমেন্স করা স্টুডেন্ট থেকে এমন আচরণ আশা করিনি। ওনাদের কথার প্রেক্ষিতে পাখি ঘোর প্রতিবাদ করে বলে উঠল, দুঃখিত স্যার, আমিও আপনাদের মতন স্বশিক্ষায় শিক্ষিত লোকেদের কাছ থেকে এমন আচরণ আশা করিনি। বাংলায় একটা প্রবাদ আছে,
তেলা মাথায় তেল দেয়া মনুষ্য জাতির রোগ। এই রোগ যে আপনাদেরও আছে, আগে জানা ছিল না। আমি ন্যায় বিচার আশা করেছি, আর যা করেছি তা পাইনি, তাই নিজেরটা নিজে আদায় করে নিচ্ছি। কথাটা বলে পাখি ছো মেরে সিমরানের উপর ছাপিয়ে পড়লো। ওর চুল খামচে ধরে টানতে লাগলো, গালে চরের পর পর বসিয়েও দিচ্ছে। দুজন স্যার মিলেও ওকে ছাড়াতে হিমশিম খাচ্ছে। আজ যেন পৈশাচিক কোনো এক অদৃশ্য শক্তি ভর করেছে ওর উপর। কত দিনের রাগ জেদ ছিল, মেটাতে পারেনি। সুযোগে আজ তারই তেজ কমাচ্ছে, মিটাচ্ছে। এক্ষেত্রে নওয়াবকে উদাসীনই দেখা গেল, এক প্রকার গাছাড়া ভাবে যাকে বলে। এ যে সিমরানকে পাখি এত মারছে, উনি কোনো প্রতিবাদী করছে না, উল্টো লম্বা আলসেমি দিয়ে চেয়ারে মাথা হিলিয়ে দেন। ওনার উল্লেখ্য আচরণ দেখে উপস্থিত সবাই হতবাক, নির্বিকার। নওয়াব ওনাদের আরো অবাক করে দিয়ে পাখির উদ্দেশ্যে বলে উঠল, মার শালিরে, আরও মার। নিঃশ্বাসটা শুধু বাঁচিয়ে রেখে যত খুশি মারতে পারিস, আমি বাধা দিব না, গড প্রমিস। পাখির কানে সেসব ঢুকলে তো প্রিন্সিপাল শেষে সহ্য করতে না পেরে উঠে এসে সিমরানকে পাখির কাছে জোরপূর্বক ছাড়িয়ে নেয়। কিছুক্ষণ আগে মন্ত্রীকে খবর দেওয়া হয়েছিল, তিনি আজ বাড়ি ছিলেন। গতকাল রাত্রে ঢাকা থেকে বাড়ি ফিরেছে। কিছুক্ষণ আগে খবর পেয়ে ছুটে আসেন। শুনছেন নওয়াফও ঘটনাস্থলে আছে, তবে ছেলেটাকে এক পয়সারও বিশ্বাস নেই। ওর সামনে বসে সিমরানকে মেরে ফেললো, ফিরে তাকাবে না বেশ করে জানা আছে। মন্ত্রীকে দেখে নিজে চেয়ার ছেড়ে প্রিন্সিপাল উঠে যান এবং মেজবান তালুকদারকে বসতে দেন। নওয়াফের দিকে মেজবান তালুকদার এক পলক তাকিয়ে চেয়ার টেনে বসে পড়েন। মুখ চিবিয়ে চিবিয়ে গম্ভীর মুখে বলেন, ঘটনা কি প্রিন্সিপাল, এত জরুরি খবর দিলে? স্যার, আপনার পুত্রবধূকে আপনার ছেলের সামনে বসে এই মেয়েটা বেদরে পেটাচ্ছিল, অথচ আপনার ছেলে শান্ত, কোনো প্রতিবাদ করছে না। ছন্নছাড়া ভাব নিয়ে মেজবান তালুকদার প্রসঙ্গ এড়াতে বলেন, ওসব বাদ দিন, মারার কারণটা কি ছিল সেটা বলুন। সেটাই তো জানি না এখন পর্যন্ত। তাহলে আপনারা এখানে বসেছেন আমার বাল ছিঁড়তে? কথাটা অতি ক্ষিপ্ততার সঙ্গে নফ চেঁচিয়ে বলে উঠল। সকলের দৃষ্টি ওনার দিকে থাকলেও প্রিন্সিপাল খানিকটা ফটকান। পরের মুহূর্তে সিমরানকে কড়া করে শাসান, সত্যিটা বলতে। সত্যিটা বলবে কি? আমি বলছি। তোমার কাছে শুনতে চেয়েছি বেয়াদব মেয়ে, তোমার কাছে শুনতে চেয়েছি বেয়াদব মেয়ে। পায়ের উপর পাতলে বেশ আয়সি ভঙ্গিমায় বসে ললাট মাঝে আঙুল ঘষে বেশ সাবলীল ভাষায় লম্বাটে পুরুষটি ধারালো সোচালো দৃষ্টি জোড়া প্রিন্সিপালের মুখের উপর ফেলে তর্জনী আঙুল নাড়িয়ে নাড়িয়ে শাসান। হুম, আওয়াজ নিচে, কোনো প্রকার শব্দ হবে না। প্রিন্সিপাল, কোনো প্রকার না, গলার আওয়াজ নিচু রাখেন। আরেকবার উঁচুতে উঠলে সোজা রক টেনে ছিঁড়ে ফেলবো। ওনার শান্ত মুখশ্রী, চোখ ভর্তি উক্ত ক্রোধ সমতুল্য হুমকিতে পরিবেশ শুনশান নীরব হয়ে যায়। অনেকে মনে মনে বিভ্রমে ডুবে। আসলে ঘটনাটা কি? ওনার বোর পক্ষ না নিয়ে বাইরের মেয়ের পক্ষ নিয়ে কথা বলতে দেখে কম বেশি অনেকেরই ভিতরে নানান গুঞ্জন জটে। বেশ করে অবাক হয়েছে, আর অবাক হওয়াটাই অস্বাভাবিক, অন্যায় কিছু না। কেননা পাখি যে তার স্ত্রী এটা তো ওনারা জানে না, তবে ওনাদের ভেতরে ভেতরে গভীর কানাঘুষা চলে। এ কেমন ছেলে বৌরিকে অন্য মেয়ের প্রতি দুর্বলতা দেখায়? শতুরু পুরুষটির কঠিন হুঁশিয়ারি শুনে প্রিন্সিপাল ক্ষণকালের জন্য দমে গেলেন। নফ নিজেই উঠে গেল, সিমরানের 2 ইঞ্চি সামনে গিয়ে একটি পৈশাচিক হাসি দিল। সকলে ওনার অদ্ভুত আচরণে ফুরকে গেলেন। তাদের দ্বিতীয়বারের মতন বুরকি দিয়ে ওকে শাসান। তুই কি চাস তোর নিঃশ্বাসটি আমি টেনে নেই? ভালোই ভালোই সব স্বীকার কর, এতে হয়তো বেঁচে যেতে পারিস। ওনার শক্ত আদর রক্তিম তীরের ন্যায় সোজালো ধারালো চোখ জোড়া সিমরানের ভয় দ্বিগুণ বাড়িয়ে দিল। এখন যদি সত্যিটা স্বীকার না করে তাহলে এর পরিমাণ নিজের ওপর পরবর্তীতে কতটা ভয়াবহ প্রভাব ফেলতে পারে তা আন্দাজ করা যাচ্ছে। সে ওনার কথা প্রসঙ্গে আনমনি মাথা নাড়ে। নফ লম্বাটে লম্বাটে পা ফেলে নিজের জায়গায় গিয়ে ফের বসে পড়ে। পাখির জেদ লাগলো, রাগও লাগলো। ওনাদের দয়া নিয়ে সে বাঁচবে, চলবে, এতই খারাপ সময় তার আসেনি। সে শক্ত আদলে সকলের দৃষ্টি সীমার বাইরে বেরিয়ে যাচ্ছিল। আকস্মাৎ মেজবান তালুকদারের নজর পড়ে ওর উপর গিয়ে। তিনি সংকীর্ণ অন্তঃকরণে শুনাছি ভাবে, এ আবার কোথায় চললো? সিমরান সব স্বীকার করে না। সে পাখিকে পতিতা বলেছিল, সেজন্য পাখি তার গায়ে হাত তুলেছে। পাখি আকস্মিক তৎক্ষণাৎ থেমে গেল। কিঞ্চিত সিমরানের মুখের দিকে তাকে সাহসা দৃষ্টি গেল মাঠের পূর্ব দিকে। সোনালি রোদের ছিকছিক করা আলোর মধ্য দিয়ে প্রবেশ করে তার গর্ভধারিণী। মুখটা স্পষ্ট দেখা যাচ্ছে। তার শরীরে জোর বাড়ল। ঘটনা ওই স্থান থেকে নড়ল না, পিছপাও হয়ে আগের
স্থানটি দখল করে নিল। কাজল রেখা ঘটনাস্থলে উপস্থিত হতে সিমরানের দিকে তার নজর পড়ে। আন্দাজ করে নেন কিছুটা। সিমরানের অতি নিকটে এগিয়ে গিয়ে ওর গালটায় স্নেহ ভরা হাত রাখেন। করুণ সুরে, অফসোস সুরে সান্ত্বনার বাণী শোনান। মেরে কি করেছে? ব্যথা করছে বুঝি? কেন যে ওর পিছনে লাগতে যাও? জানো না পাগলা সারকে খেপাতে নেই। আর পাখি, তোর উপর আমি চরম বিরক্ত। মেরেছিস বেশ ভালো কথা, তাই বলে এভাবে মারবি? একটু ভালো করে যত্ন নিয়ে মারতে পারতিস। অন্তত ঠোঁট কিংবা নাক ফাটিয়ে দিতি, তবেই না 16 কণা পূর্ণ হতো। কাজল রেখার মুখ্য কথা শুনে সকলের মধ্যে এক প্রকার বিভ্রান্তিকর তীব্র চান চান অস্থিরতার ছাপ সৃষ্টি হলো। চোখে মুখে একজোট বিস্মিতকরণ ভাবমূর্তি। প্রিন্সিপাল ভালো করে পূর্ণ আঁকি যেন মেলে দেখলেন মধ্যবয়সী এক মহিলাকে। শরীর দারোগার মতন শক্তপোক্ত দেখতে, গায়ে ধূসর রঙের শুধু একটু থ্রি পিস, মাথায় ওড়না চাপানো। সেই ওড়না ফুঁড়ে লম্বা চুলের বিনিটা কোমরের সঙ্গে এসে ঝুলে পড়েছে। দেহের রং অতি ফর্সা, যুবতী বয়সে যে বেশ সুন্দরী ছিলেন তা দেখেই বোঝা যায়। কাজল রেখার উত্তর বয়ান শুনে কলেজের প্রিন্সিপাল মাত্র রিক্ত খেপে গেলেন। কর্কশতায় নিয়ে কথার প্রসঙ্গে জবাব তোলেন। এসব কি? আপনাকে ডেকে এনেছি মেয়েকে শাসন করবেন বলে, উল্টো মেয়েকে উস্কানিমূলক কথা বলে স্টুডেন্টদের বিরুদ্ধে উস্কিয়ে দিচ্ছেন। কথাই আছে, ইট মারলে তো পাটকেল খেতেই হবে। সময় মানুষের সব সময় এক যায় না স্যার। নীরব থাকা মানে সে প্রতিবাদ করতে পারে না ভাবাটা মূর্খতা। দেওয়ালে পিঠ ঠেকে গেলে তখন মানুষ হিংস্র হয়ে ওঠে। আপনাদের কলেজে কি হয়েছে সেসব জানার প্রসঙ্গ আমি তুলব না। আমি কাজল রেখা এমন সন্তান তৈরি করিনি যে বিনা কারণে অন্যকে আঘাত করবে। আঘাত পেয়ে এসেছে, নীরবে চোখের জল খুঁয়ে এসেছে, তবুও কাউকে আঘাত করেনি, রেকর্ড আছে। আজ যেহেতু সেই মেয়েটা পাল্টা আক্রমণ করেছে, পাল্টা জবাব দিচ্ছে, প্রতিবাদ করছে, নিশ্চয়ই এর পেছনে বড়সড় কারণ উল্লেখ আছে। বলুন সেই কারণটা কি? ওকে একটি গালি দেওয়া হয়েছিল, এর বেশি কিছু না। কাজল রেখা পাখির চোখের দিকে তাকান। মেয়ের চোখের মনোভাষা দেখে তিনি অনেক কিছু বুঝে নেন। প্রিন্সিপাল ফের বললেন, দেখুন যা হয়েছে হয়েছে। সিমরান শুধু একটি গালি দিয়েছিল, তার বিনিময়ে আপনার মেয়ে সিমরানকে দূষরদের মতন মেরে কি হাল করেছে। ওকে গালি দিয়েছে সেটা আমাদের বলতো, আমরা যা ব্যবস্থা নেওয়া নিতাম। সেটা না করে সে সিমরানকে আঘাত করে কিভাবে? এমন বেয়াদব স্টুডেন্ট আমরা আমাদের কলেজে রাখছি না। টিসি নিয়ে মেয়েকে অন্য কলেজে ভর্তি করান। প্রিন্সিপালের উপরন্ত বাক্য শুনে প্রতিউত্তরে কাজল রেখা শক্ত বদনে সুদ হয়। যে কলেজে আমার মেয়ে নিরাপদ নয়, তাকে হেনস্থার শিকার হতে হয়, অশ্লীল গালাগালির সম্মুখীন হতে হয়, সেই কলেজে আমি আমার মেয়েকে রাখবো না। আপনারা টিসি দিবেন কি? আমি নিয়ে নিব। এর চেয়ে নাম করা কলেজে ভর্তি করাবো। এরপর মেজবান তালুকদারের উদ্দেশ্যে কঠিন হুঁশিয়ারি দেন। আর এই যে মন্ত্রীমশাই। মেজবান তালুকদার আকস্মাৎ চমকে হাঁকচকে ওঠেন। হতবিহ্বলতাতে কিঞ্চিৎ ফটকেও গেলেন তিনি। আসলে তিনি কাজল রেখা আর ভাবুকে এতটাই মগ্ন ছিলেন যে উপস্থিত ঘটনার কথা বিমান ভুলেই বসলেন। মেজবান তালুকদার ভীষণ নাচিয়ে বলেন, বলো, শুনতে পাচ্ছি। দু কদম পা মেজবান তালুকদারের দিকে অগ্রসর হয়ে চোখে চোখ রেখে বেশ কাঠিন্য ও শক্ত চোয়াল ধরেই বেরোয়। আপনাদের কারণে যদি দ্বিতীয়বার আমার পরিবারের কাউকে বিন্দুমাত্র হেনস্থার শিকার হতে হয়, তার ফল মোটেও ভালো হবে না, কথাটা মাথায় রাখবেন। এবার আর আমার কোনো পিছু টান নেই যে দ্বিতীয়বার দয়া দেখাবো। আর আপনার সারকে ধরে রাখেন, আজকাল তার সাহসীপনা বড্ড বেড়ে গেছে। কথাটা বলে এরপরে পাখিকে উদ্দেশ্য করে বলল, পাখি যা, ব্যাগ নিয়ে চলে আয়। ক্লাসরুমে ঢুকে ব্যাগ এনে পাখি ওর মায়ের সঙ্গে নওয়াফের সামনে দিয়ে হেঁটে চলে যায়। ওনার দিকে এক পলক ফিরেও তাকালো না, যেন ওনাকে চিনি না। কাজল রেখার মতন এমন সাহসী নারী তারা কখনো দেখেনি, যেমন তার তেজ তেমনি শক্ত অঙ্গভঙ্গিমা। মন্ত্রীর মুখের উপর শাসানো নারী যে কোনো সাধারণ নারী হতেই পায় না, সেটা সকলের কাছে এই জলের মতন পরিষ্কার। এমন গুঞ্জন রোটে কলেজ টিচারদের মধ্যে, তবে মানতে হবে নারীটি তীক্ষ্ণ ধূর্তমান। ওনারা যেতেই নওয়াফ উঠে দাঁড়ায়। লম্বা আলসেমিতে প্রিন্সিপালের মুখের উপর শক্তপোক্ত হুঁশিয়ারি জুড়ে দিল, আজ এই মুহূর্ত থেকে আপনাকে অধ্যাপক পদটি থেকে অব্যাহতি দেওয়া হলো। রিজাইন লেটার শীঘ্রই কলেজে জমা দিয়ে যাবেন। এমন একটি করুণতম কথা শুনে প্রিন্সিপালের পরপর শুকনো ঠোক গেলেন। এলোমেলো হয়ে আসে তার দৃষ্টির চাহনি।
আকুতি মিনতি করে হাতছর করেন। বাবা, এই বয়সে চাকরি গেলে ছেলে মেয়ে নিয়ে পথে বসতে হবে। পথে যেন বসতে না হয় সে ব্যবস্থা করেন। 1 ঘন্টার মধ্যে ফোন দিয়ে ক্ষমা চাইবেন কাজল রেখা আন্টি এবং তার মেয়ের কাছে। এরপরে তিনি হেঁটে গিয়ে ঝড়ের গতিতে সিমরানকে দাঁড়ান্ত অবস্থায় থেকে লাথি মেরে জমিনে ফেলে দেয়। মেয়েটা বালুর মধ্যে পড়ে গিয়ে গগনচুম্বী আর্তনাদ করে উঠছে। কেউ ভয়ে ওর দ্বারেও কাছেও ভেরে না। ফের রকচটা দাপুরে লোকটা তেড়ে যান ওর সান্নিধ্যে। ওর চুলের মুঠি পুরো রাস্তাময় টেনে হেসড়ে হাঁটতেই থাকেন। সিমরান হৃদয় বিদারক আত্মচিৎকার করে 1000 বার করুণ সুরে আকুতি মিনতি করছিল, কিন্তু পায়নি অমন নিষ্ঠুরতম অত্যাচার থেকে মুক্তি। আর না তিনি বিন্দুমাত্র মায়া দেখিয়েছেন। শোনেননি ওর কথন। এলাকা শুধু সকল লোক চেয়ে চেয়ে কেবল বাংলা মুভির শুটিংয়ের দৃশ্য দেখছিল যেন। কেউ ওনার বিরুদ্ধাচরণ করে আহ্লাদ দেখাতে যায়নি। জানা আছে সকলের ওনার এমন উচ্ছৃঙ্খল হিংস্র নিষ্ঠুরতম আচরনিষ্ঠ কর্মকাণ্ডের কথা বাধা দিলে তার উপর পরিমাণ কতটা ভয়াবহ, কতটা প্রকট হতে পারে তা বলা দুষ্কর সাধ্য প্রয়াস। তাই ভয় কেউ প্রতিবাদ করতে গেল না। মুখে কুলু পেটে রইল সেই কলেজ থেকে বাড়ি পর্যন্ত রাস্তার ধুলো ময়লায় মধ্যে টেনে হিসে এনেছে ওকে। তালুকদার বাড়িতে ঢুকে এক প্রকার ড্রয়িং রুমে ছুঁড়েই মারেন। মেজবান তালুকদার বাড়ি আগেই পৌঁছেছেন। তার সামনে তিনি পায়ের উপর পা তুলে বসে আছেন। পকেটে হাতে সিগারেটের প্যাকেট বের করে লাইটার দিয়ে একটি ধরিয়ে দেন। এরপরে সিগারেটে দুটো টান বসিয়ে দিয়ে সিমরানের মুখের উপর থুতু ছুঁড়ে মারেন। এই নোটিরে আজকে রাতের মধ্যে ঢাকা পাঠাবেন। ও যদি ফের আমার চোখের সামনে পড়ে জ্যান্ত পুঁতে ফেলবো, শুধু এতটুকু বললাম। এরপর তিনি ধাঁধা করে দপদপ পা ফেলে তালুকদার বাড়ির আঙিনা থেকে বেরিয়ে যান। দিনটি ছিল শনিবার। সন্ধ্যা রাত্রি থেকে নর্ভের মন খারাপ। থেমে থেমে হিমপ্রবাহ মুরুদ বহে। ছিঁড়িছিঁড়ি বৃষ্টি আকাশের তারকাগুলি মেঘের আড়ে ঘাপটি মেরেছে। সবটা যেন তমিশ্র গিলে নিয়ে গ্রাস করেছে। থেমে থেমে গগনচুম্বী গর্জন তুলে বজ্রপাত পড়ে। মিনিট 10 পর মুষলধারে বৃষ্টিপাত শুরু হয়। তখন রাত 12টা নাগাদ হবে হয়তো। অমন বাদলা দিনে বৃষ্টি মাথায় নিয়ে মৃধা বাড়ির চৌকাটে জম পড়া গেট খুলে নিয়ে ভেতরে প্রবেশ করে লম্বা আকৃতির একটি মানব প্রতিমূর্তি। লম্বা ছাটির প্রতিবিম্ব বিজলি আলোক আধারের মধ্যে অস্পষ্ট, যদিও বিজলির ইচ্ছ আলোক ঝলকের মধ্যে অস্পষ্ট এক ঝিলিক প্রতিবিম্বটি দেখা গেলেও পরবর্তীতে ঘোর তিমিরের সঙ্গে মিলেমিশে একাকার হয়ে যায়। তিমির চিরে ধীরে ধীরে সদর দ্বারের কাছে এসে প্রতিবিম্বটির চরণে নির্বিঘ্নে নির্বিকারে থেমে পড়ে। শক্তপোক্ত হাতে দরজার 2-4 থাপ্পড় বসান অমন বাদলা দিনে দ্বারের উপর অমন লাগাতার কড়াঘাত শুরু হলে নিশ্চয় যে কারোরই চট করে ভয় পাওয়ার মতন অবস্থা হতেই পারে। কাজল রেখার সামনে ঘরেই ছিলেন। পাখি দোতলায় থাকে। মেয়েটা একেবারে দোতলায় থাকার পরিকল্পনাই করেছে যেন। নিচে খুব কমই দেখা যায়, প্রয়োজন ব্যতীত নামে না। কাজল রেখা আর ঘুম ভাঙে দরজার কড়াঘাতের শব্দে। তিনি উদ্বিগ্ন চিত্তে তড়িঘড়ি গতিতে চট করে উঠে বসেন। কৌতূহলবশত জানলা দিয়ে উকি দিয়ে দেখেন পুরুষ আকৃতির একটি লম্বাকৃত ছায়া দ্বার প্রান্তে মুষল ধারে বর্ষণে ভিজে চলেছে। উনি দরজা খুলেন। দরজা থেকে কিঞ্চিত দূরত্ব নিয়ে কাক ভেজা হয়ে দাঁড়িয়ে আছে লম্বাটে সুতনু পুরুষটি। তার দেহ জুড়ে বৃষ্টির বৃহত্তকার ফোঁচাগুলি গড়িয়ে গড়িয়ে পরে। কাজল রেখা ফ্রি কুচকে নেন। তুমি আজও চুমু খেতে এসেছো নাকি? কাজল রেখার কথা শুনে তিনি নিচু দৃষ্টি পলকে হেসে ফেললেন। নৈশব্দ তার হাসির কলরব। সহসা তীক্ষ্ণ দৃষ্টিচোড়া তুলে সরাসরি কাজল রেখার দিকে তাকান। রক্তাব্য দৃষ্টিজোড়া দেখে কাজল রেখা চরম অবাক হন। মেয়াদ উত্তীর্ণ গাঁজা সেবন করে এসেছো নাকি? নির্মষ্ট চেপে ফের এক গালে হাসলেন উনি। কাজল রেখার ললাটের মধ্যখানে উদ্বিগ্ন উদ্বেগ চিত্তে কুচকানো ভাঁজ পড়ে। দুনিয়ায় এত এত নেশা, তবু আপনার মেয়ের নেশার কাছে ওসব অতি সামান্য ও তুচ্ছ এবং পাংশুটে মনে হয়, বুঝলেন? আমার আবার দুনিয়ার কোনো নেশাই আজকাল ধরে না, শরীরে কাজ করে না। কিন্তু আপনার মেয়েকে এক পলক পা থেকে মাথা পর্যন্ত খুঁটিয়ে খুঁটিয়ে গভীর চোখে দেখলেই মন্দ পুরুষ হয়ে যায়। মাথা চড়া দিয়ে নেশা ধরে ওঠে। যাই হোক, আজকে রাতটা একটু থাকতে দেন, ভোরে বেরিয়ে যাব। কোন বিশ্বাসে শেষে আমার মেয়েকে নিয়ে কিডন্যাপ করে পালাও? হ্যাঁ, সেই ধান্দায় আসো নাকি? তাহলে এসব ফাও চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলে দাও। এতদিন জানতাম
বউটা আমার শুধু ঘাটতেলা। শালার এখন দেখছি শাশুড়িটা সবচেয়ে বড় বেশি ঘাটতেরা। সব বদভ্যাসগুলি আপনার থেকে পেয়েছে। হুম। নিজের কাছে তো 1 বছরের মতো ছিল, চেঞ্জ তো কিছুই করতে পারলে না। মানুষ পিটিয়ে মানুষ বানানো যায়, কিন্তু পাগল পিটিয়ে মানুষ বানানো যায় না। আপনার মেয়ে তো পাগল, ওইটার মেয়াদ শেষ, এখন আর মানুষ মানানো যাবে না। পাগল তো তোমরা সবাই মিলে বানিয়েছো, আগে তো ভালোই ছিল। না ফোঁস করে শ্বাস প্রশ্বাস ফেলে গুরুগম্ভীর কঞ্চনালী ঝেড়ে শীতল গলদেশ হতে বেশ কয়েকটি হৃদয় বিতরক বাক্য ছুড়ে। কাজল রেখা আন্টি জানেন, গত 2 রাত আমি ঘুমাতে পারিনি, একটা ফোঁটাও না। বিশ্বাস করুন, এসেছি ওর মুখটা একটু দেখবো বলে, এরপরে ঘুমাতে যাব। প্লিজ একটু দেখতে দেন ওকে। রাস্তাঘাটে দেখো, তাতে পেট ভরে না? না, তাতে মন ভরে না। ও এখন ঘুমাচ্ছে। আপনি একটু দরজা থেকে সরুন না। কেন, ঘরে ঢুকে ডাকাতি চালাবে নাকি? করলে করলাম, শ্বশুর বাড়ি তো নাকি, 7 খুন মাপ। তোমার ক্লান্ত লাগে না নওয়াব? আমি ক্লান্ত হলে আপনার মেয়েকে জ্বালাবে কে? এতে তুমিও পড়বে। জানো, ও আর সেই আগের পাখিটা নেই। ওর ভেতরে বহুত ব্যবধান সৃষ্টি হয়েছে। ওর বুকে এখন চিতার আগুন জ্বলছে, তাতে তুমি জ্বলে পুড়ে নিঃশেষ হয়ে যাবে। এমনিতেই তো পুড়ছি, ওর চিতার আগুনে না হয় আর একটু বেশি করেই পুড়লাম, জ্বললাম, তাতে ক্ষতিটা কি? দেখছি না তো। খানিকটা মৌন থেকে তিনি খ্যাক করে গলা পরিষ্কার করে ফের সুথান। এই যে দেখছেন, আমার ঠোঁট জোড়া ভীষণ আকারে নিষ্ঠুরভাবে বড্ড ফেটে গেছে, এর সঙ্গে রুক্ষ শুষ্কতাও যোগ হয়েছে। ওকে চুমু খেতে না পেরে অধর জুড়ে পুষ্টির দুর্ভিক্ষতা দেখা দিয়েছে। পুষ্টিহীনতায় ভুগছি আমি। এটা কি ঠিক বলুন? ঘরে গিয়ে ওকে একটু জরুরি করে ডেকে পাঠিয়ে দিন, বলবেন ওর বর ওকে ডেকেছে। মস্করা করো, ঠাট্টা করছো? সবাই বিয়ানদের সঙ্গে ঠাট্টা বিদ্রুপ করে, আমি না হয় আপনার সঙ্গে একটু করলাম, তাতে সমস্যাটা কি? কাজল রেখার আগে গা পিত্তি চলে যায়। যেমন বাপ তেমন তার নির্লজ্জ ছেলে। আগে ওর বাপ জ্বালিয়ে মারছে, আর এখন এই ছেলেটা প্রতিনিয়ত জ্বালাচ্ছে, জ্বালিয়ে যাচ্ছে। এদের যে মিনিমাম লজ্জাটুকু নাই তা বোঝা শেষ। তিনি রকচটা মুখটা নিয়ে এক পলক নফের রসিকতার ভরা মুখটা দেখে হনহনিয়ে ঘরের ভিতরে পা বাড়াচ্ছিলেন। তখন ফের সুঠাম বলিষ্ঠ দেহের লোকটা অতি নির্লজ্জ মার্কা বাক্য ভেসে আসে। এই যে শীত, গ্রীষ্ম, বর্ষা, বসন্ত, হেমন্ত সব চলে যাচ্ছে, আমাকে দিনের পর দিন বউহীনা কাটাতে হচ্ছে। বউয়ের আদর সোহাগ থেকে সম্পূর্ণভাবে বঞ্চিত করা হচ্ছে। এর কারণে যদি আমি কঠিন রোগে আক্রান্ত হয়ে পড়ি, ভুগি, তখন এর দায়ভার কে নিবে শুনি? আপনি? হ্যাঁ, আপনাকেই নিতে হবে, কারণ আপনি এর একমাত্র মূল নাটের গুরু। আমার সরল সোজা মোমের মতন দেখতে বউয়ের কানে আমার বিরুদ্ধে কুমন্ত্রণার ঘি প্রতিনিয়ত ঢালছেন। আমার বউকে আটকে রেখে আমাকে এতিমের মতন রাস্তায় রাস্তায় বুড়ো আঙ্গুল দেখিয়ে ঘোরাচ্ছেন, নাচাচ্ছেন। এটা কি ঠিক বলুন? কাজল রেখা ক্ষণকাল মৌনই থেকে বিদ্রুপের সঙ্গে বেশ শব্দ করে হেসে ওঠে। বউ সারা মানুষ এতিম হয় তোমার কাছ থেকে আজ প্রথমবার জানলাম। কথাটি বলে আর এক দণ্ড দাঁড়ান না তিনি। ঝটপট ভেতরে ঢুকে যান, ওনার মুখের উপর দুম করে দরজা বন্ধ করে আটকে দেন। রাতে বৃষ্টি বাড়ে, সঙ্গে দমকা হাওয়া টিনের চালার উপর গাছের ডাল মটমট করে ভেঙে পড়ে। কাজল রেখার দু চোখে ঘুম নিদ্রা নেই। দৃষ্টিজোড়া কাঠের তারের প্রান্তে নিবদ্ধ গভীর ভাবুকে মুশকুল সে। নফের প্রতি তার একটি কোমলতা আছে, এটা সে অস্বীকার করবে না। আবার এক ধরনের জটিল মায়াও এই ছেলেটার সঙ্গে চাইলেও তিনি কঠোর আচরণ করতে পারেন না। কেমন জানি বুকে গিয়ে লাগে। কত শত চেষ্টা করেছেন, তবু কঠোর বাক্য শোনাতে পারেননি। এর উত্তর তার অজানা। দৃষ্টি ঘুরিয়ে এক ঝলক ঘড়ির দিকে টাইম দেখেন, রাত 3:20। তিনি জানলাতে দ্বিতীয়বারের মতন উকি দেন। উঠোনের মধ্যে আবছা আলোকে লম্বাটে ছায়া এখনো দৃশ্যমান যায়নি বোধহয় এখনো। এরা কোন ধাতু দিয়ে গড়া রে ভাই? এত ঘৃণা, রাগ, অপমানের পরও মাটি কামড়ে আঠার মতন লেগে থাকেন। নড়ে চড়েও না ওনার মেজাজ খারাপ লাগলো। তিনি ছাতা নিয়ে বেরিয়ে যান, গিয়ে নফের সামনে গিয়ে দাঁড়ান। কাজল রেখার মুখে সামনে ছাতা ধরে নিয়ে দাঁড়াতে দেখে তিনি অধর ছড়িয়ে হেসে দেন। হাসছো যে? আমার চিন্তায় দেখছি আপনার চোখে ঘুম আসছে না। যাক, অন্তত এই বাড়িতে এমন একজন
মানুষ পাওয়া গেল যে আমার কথা চিন্তা করে চোখের ঘুম হারাম করে। অযথা ফালতু বকো না। আপনার কষ্ট করে আসার প্রয়োজন ছিল না, আগুনের গোলাটিকে পাঠালেই হতো। আগুনের গল্লাটি আবার কে? হাতের আঙুল উঠিয়ে পাখিদের দোতলার দিকে ইশারায় তিনি তাক করলেন। বিজলি চমকানোর সঙ্গে কিঞ্চিত আলোকে একটি নারী মূর্তি দেখা যায়। ওই আপনার মেয়ে? কাজল রেখার চোখ তুলে দোতলায় তাকায় আবছা আলোকে। পাখির প্রতিচ্ছবি দেখা না গেলেও একেবারে অস্ফুটনও নয়। নফাস চেঁচিয়ে উঠে হাত আই লাভ ইউ জান, আই মিস ইউ মা। দিয়ে তিনি উড়ন্ত কিস ছুড়লেন। কাজল রেখার লজ্জায় কান অব্দি গরম হয়ে উঠল। দ্রুত নিজের রক্তিম মুখটা ঘুরিয়ে তিনি পিড়পিড় করে, অসভ্য ছেলে। শ্রদ্ধেয় শাশুড়ি আম্মা এত সভ্য হলে এই জন্মে আর আপনার নানু ডাক শোনা হবে না। যদি তাড়াতাড়ি নানু ডাক শুনতে চান আমার বউকে আমার কাছে ফিরিয়ে দেন। প্রমিস 3 মাসের মধ্যে খুশির সংবাদ শুনিয়ে দিব, ট্রাস্ট মি। কাজল রেখার লজ্জা দ্বিগুণ হারে গাঢ় হয়। মুখটা লালচে রক্তিম হয়ে আসে। নিজেকে হাজার গুণ শক্ত কঠিন ধরে রাখতে চেয়েও কঠোর হতে পারেননি। আর দাঁড়িয়ে রইলেনই না, অযথা সময় লস। যতক্ষণ থাকবেন এই বেপরা ছেলের অসভ্যতম বাচ্চামি সহ্য করতে হবে। যেতে পারলেই বাঁচেন তিনি ধীরজে চরণ দুটি বাড়ালেন। তার আগে নফ ওনাকে কথার জালে আটকে দেয়। খানিকটা দেখছেন এখনো কত ভালোবাসে আমায়। রেলিংয়ে দাঁড়িয়ে রাত জেগে আমার কথা ভাবে, আমাকে লুকিয়ে লুকিয়ে দেখে। ভালোবাসা এটাকেই বলে, বুঝলেন? যাই হোক, আমার কথাটা মাথায় রাখবেন। এতে আপনারও লাভ, আমারও। আপনি আপনার নাতি পেলেন, আমি আমার বউ পেলাম। ওইটা তোমার দুঃস্বপ্ন হয়তো। মৌন থাকেন। বৃষ্টি পড়ে থেমে থেমে এই আছে, এই নেই। বাতাসের তোড়জোড় এখনো থামেনি। ঝিরিঝিরি বৃষ্টির ছটা এখনো বহমান। জীবের নিচাংশে অদরের একাংশ পিছে শুকনো উষ্ঠপুট ভিজিয়ে নিয়ে পুনরায় বলেন, হ্যাঁ, আরেকটা কথা, এভাবে আমাকে এতিম করে দিয়ে বউটাকে আটকে রাখা মোটেও উচিত নয়। বরঞ্চ আমার প্রতি চরম অবিচার, অবহেলা, জুলুম করা হচ্ছে। এটা রীতিমতন অন্যায়, অত্যন্ত দৃষ্টিকটুও। ওনার কথা কানে নিল না। না শোনার ভান করে কাজল রেখা ঘরে ফিরে এলেন। মন মস্তিষ্কে কোষ অব্দি গভীর ভাবনার চাদরে ডুবেছিল। বিনিদ্র রজনী কেটেছে। আসার পর তিনি আর যাননি উঠোনে। ফজরের সময় বৃষ্টি থামে। তখন উনি অজু করতে নামে নওয়াফকে দেখে নওয়াফকে দেখা গেল উঠোনের মধ্যে টান টান হয়ে মরার মতো পড়ে থাকতে। বৃষ্টি মাটির কর্দমাক্তে ওনার গা স্যাঁতস্যাঁতে। পোশাক আশাক সম্পূর্ণ ভেজা। আদৌ হুঁশ আছে কিনা সন্দেহ। সে দ্রুত ঘরে আসে। আলমারি হাতে এক টুকরো কাগজ বের করে ফোন ঘেটে মেজবান তালুকদারকে কল বসালেন। ফোনের অপর প্রান্তে থেকে ঘুম ঘুম জড়ানো কণ্ঠে পৌরুষালী গম গম গলা ভেসে আসে। হ্যালো, কে? ঘুম জড়ানো গলার পৌরুষালী কণ্ঠ শুনে খানিকটা কেঁপে উঠেন কাজল রেখা। এক সময় কত আপন ছিল তারা। সময়ের ব্যবধানে বিচ্ছেদ হয়েছিল, যদিও বিচ্ছেদের সমাপ্তি কাজল রেখাই চেনেছিলেন। তবুও মানতে হবে এই লোকটার প্রতি এক সময় তার ভালো লাগা ছিল। অবশ্য মানিক মৃধা খারাপ লোক ছিল না, চমৎকার একজন সরল সোজা লোক ছিল। কোনোদিন চোখ রাঙিয়েও কাজল রেখাকে একটা কথা পর্যন্ত শোনাননি। সেই লোকটাকে সে কোনোদিনও ভুলতে পারবে না। পৃথিবীর শ্রেষ্ঠ পুরুষ হয়ে আজীবন তার অন্তরে বসবাস করবে। ফের ওপাশ থেকে গমগমে গলায় ভেসে আসে, হ্যালো হ্যালো। নিজেকে ধাতস্থ করে নিয়ে চটপটে গলায় কাজল রেখায় শুধায়, আপনার সারকে এসে নিয়ে যান। পরিচিত নারীর সুললিত কণ্ঠধ্বনি শুনে খানিকটা বিব্রত হলেও নিজেকে সামলে নেন। গলদেশ লালা দিয়ে ভিজিয়ে নিয়ে শুধালেন, কোথায় ও? দেখেন কোথাও আছে হয়তো পড়ে। মিথা বাড়ির আনাচে কানাচে হবে। রেখা, তুমি ভুলে যাচ্ছ ওকে। তোমার কাছে ওর মূল্যায়ন না থাকলেও এই পুরো তালুকদার বাড়ির রত্ন সে। তাকে কিনা তোমরা বাইরে ফেলে রাখছো। আমাকে ঘৃণা করো তা না হয় মানলাম, আমার ছেলেটার সঙ্গে এমন বর্বরচিত আচরণ কেন করছো? ওর দোষ কি? তোমার মেয়েকে পাগলের মতো ভালোবাসে, এটাই ওর দোষ? ওনার কথা আর জবাবে পাল্টা উত্তর দিতে গেলেন না কাজল রেখা। নীরবে নির্বিকারে কথার মধ্যে খট করে লাইন কেটে দেন। সেই ফজরের সময় মেজবান তালুকদার রমিজকে নিয়ে এসে নওয়াফকে তুলে নিয়ে যান। এরপরে পুরো 1 সপ্তাহ জ্বরে ভুগেন তিনি। সেই জ্বর ভালো হয় প্রায় 2 দিন আগে। সময়টা বর্ষার মাঝামাঝি সময়। তখন নরবে মেঘমালাদের দল বেঁধে সফেদ তুলোর মতন ঘুরতে দেখা যায়। ক্ষণে ক্ষণে বিজলি চমকায়। সেই রকম এক বিকেলে মাথায় বৃষ্টি নিয়ে কাচ্চি ডাইনে প্রবেশ করে তিনজন কিশোরী। কাচ্চি ডাইনে মূলত নওয়াফের পাখি এখানে মোটেও আসতে চায়নি। এত দিদিত আসার আগেও বেচারি কথাটা জানতোই না। লাবিবা ওদের আজ
ট্রিট দিবে বলেছিল, কিন্তু সেটা যে এই রেস্টুরেন্টে এনে দিবে এটাও কাশ্মীকালও ভাবেনি। টেবিল নাকি আগে থেকে বুক করে রেখেছিল। পাখিকে অনেক বুঝিয়ে সুঝিয়ে আনা হয়েছিল। বলা হয়েছে তুই একজন কাস্টমার হিসেবে যাচ্ছিস, তাহলে এত ভয় পাচ্ছিস কেন? তবু পাখির অন্তঃকরণে কিঞ্চিৎ সন্দেহ জাগলো। ওরা ওয়াশরুমে গেলে সে বেচারি একাকী হয়ে যায়। আশপাশ নজর দিয়ে দেখে আজ ওয়েটারদের সংখ্যা অন্যদিনের তুলনায় অধিক সংখ্যক কম দেখা যাচ্ছে। অথচ সন্ধ্যার দিকে এত পরিমাণ কাস্টমার থাকে যে শ্বাস নেওয়ার মতন জো থাকে না। কাহিনী যে নিশ্চয়ই কিছু একটা আছে তা জলের মতন পরিষ্কার। হঠাৎ ওর পাশে দপ করে বসার শব্দ পেল। পাশ ঘুরে তাকাতেই সহসা সফেদ সুতনু পুরুষটিকে দিয়ে চোখে পরে। মেয়েটা ঘাবড়ালো না, কিন্তু নড়ল না, শান্ত হয়ে বসে রইল। উনি চেয়ার টেনে একটু ওর দিকে এগোয় বসেন। ওর সুশ্রী পান পাতার মতন নবপল্লব মুখটার উপর ওনার ধূসর মণিজোড়া গভীরভাবে ফেলে দিয়ে সুথান। কি খাবি? ওর বলতে ইচ্ছে জাগলো, তোর কল্লা খাবো। ফালতু বিরক্তিকর লোক একটা, সারাদিন তো জ্বালাচ্ছেই। এখানে উড়ে এসে জুড়ে বসেছে। পাখি ওনার কথা কানে তোলে না, জবাবও দেয় না। নওয়াব ওর নিরুত্তাপ মুখটির দিকে এক চোট তাকিয়ে রয়। এভাবে সেকেন্ড গড়ি মিনিট উনি দৃষ্টি আর ঘোরান না ওর দিকে। গভীর মণিজোড়া তাক করা অবস্থাতে উনি ওয়েটারকে ডাক নেন। এই নাইম, তোদের ম্যাডামকে মেনু কার্ড দে, ওয়েলকাম বার্তা জানা। এসবও কি বলে দিবে? আর জিজ্ঞেস কর তোদের ম্যাডাম কি খাবে। হ্যালো ম্যাম, কাত্তি লাইন থেকে আপনাকে স্বাগতম। আপনার মুহূর্তগুলো সুন্দর কাটুক। এভাবে কাত্তির পাশাপাশি বিভিন্ন ধরনের খাবার পাবেন। এই যে মেনু কার্ড দেওয়া আছে, আপনার পছন্দ অনুযায়ী খাবার অর্ডার করতে পারেন। ২০ পাওয়া যাবে এখানে? ২০? সরি ম্যাম, এটা ফার্মেসি না। ওয়েটারকে ডেকে নেন। ছেলেটা খুকুক করে কেসে গলা ঝেড়ে নিল। এরপরে এরপর হাস্যবান অদর ছড়িয়ে বলে ওঠে। পাখিটাকে বুম হয়ে গেল। ওর ক্রোধান্বিত মুখ একটা ঝলক অপলক করে তিনি আর চোখের দন্তের নিচাংশে অদর পিছে হাসেন। হাতের ইশারায় ওয়েটার ছেলেটিকে যেতে বলেন। ছেলেটা যেতেই ধূসর মণি ছোড়া ওর মুখশ্রীর উপর গভীর করে নিক্ষেপ করে কণ্ঠে মধু মিশিয়ে ডাকেন, কলিজা। এমন হৃদয় স্পর্শ করা গভীর অনুভূতি মিশিয়ে ডাকটিকে উপেক্ষা করতে পারে? হয়তো পারে না, কিন্তু সপ্তদশী কিশোরী সেই উপেক্ষা করার মতো দুঃসাহসিকতার পরিচয় দেখিয়েছে। ওনার কথার উত্তরে পাল্টা জবাবে সে শুধু হু না, কিছুই বলেনি। না বলবে, বেশ কঠিন কংক্রিটে গড়া, যেন ওনার ডাক সে তার উৎকর্ণে শুনেইনি। অবশ্য তিনি এতে বিরক্ত হন না। উনি বেশ ধৈর্য নিয়ে শীতলতার সঙ্গে ফের বলেন, জান, আজ তোকে এখানে আনার প্ল্যান সম্পূর্ণ আমারই ছিল। প্লিজ ওদের কিছু বলিস না। বেচারিরা নিরুপায় ছিল, আমি জোর করে বাধ্য করেছি। আমি বোকা নই। জানি আমি ছোট পাখিটা আর বোকা নেই। সে এখন অনেক চতুর হয়ে গেছে। এতই যে চতুর হয়েছে, বরকে আঘাত করতে পর্যন্ত দুবার ভাবে না। মজার জোকস শুনছি। আমি কোনো মানুষকে আঘাত করিনি। বিবেকহীনকে আঘাত করা জায়েজ। হয়তো তুই সঠিক, আমি ভুল। এরপর ক্ষণকাল নীরবতায় কাজে। পরক্ষণে বুক ফুলিয়ে গভীর গভীর শ্বাসে তাপমাত্রা ছাড়েন। পিটপিট করে আখি জোড়া নাড়িয়ে পুনরায় ওর দিকে দৃষ্টি স্থির করেন। সোনালি রঙের হিজাব পরনি মেয়েটার ছোটে নুট কালার কৃত্রিম রং মায়াবী আখি জোড়া আজ আর কাজল পাখির চশমাটা টেবিলের উপর রাখা। সবকিছু তিনি নিখুঁতভাবে পর্যবেক্ষণ করেন। এরপরে বুক ফুলিয়ে ফোঁস করে পরপর লম্বা শ্বাস ছেড়ে অধর দুটি নাড়িয়ে বলতে শুরু করেন, জান, তোকে আজ কেন মিথ্যে ছলনার আশ্রয় নিয়ে এখানে এনেছি জানিস? জানিস না? না বললে জানবি কি করে? আজ সকল মান অভিমান খেলা রীতি সমাপ্তি ঘটাতে ডেকেছি তোকে। বিশ্বাস করার পারছি না আমি এই বিরহ বিচ্ছেদের যন্ত্রণা ঘাড়ে বহন করে বাঁচতে পুরাই হাঁপিয়ে উঠেছি। প্লিজ আমার কথাগুলি মন দিয়ে শুনবি, বোঝার চেষ্টা করবি। দেখ, ওই দিন যা হয়েছে, যা ঘটেছিল, কেবল সবই দুঃস্বপ্নজনক একটা অ্যাক্সিডেন্ট ছিল। আমি ওই দিন পরিস্থিতির কাছে এতটাই অসহায় ছিলাম যা আগে কখনো হয়নি। আমার হাত পা শিকড়ে বাঁধা ছিল। হাজার চেষ্টা করে চাইলেও সব কিছু নিয়ন্ত্রণে আনতে পারিনি। তবে ওই বিয়েটা সত্যিকার অর্থে কোনো বিয়ে ছিল না, কেবল নাটকের একটি অংশ বিশেষ মুহূর্ত ছিল। এছাড়া মেইন কথা হলো, আমি সিমরানকে কোনো বিয়ে করিনি। ও আমার বউ না, আমার একমাত্র বউ শুধু তুই। হ্যাঁ জান, নওয়াব তালুকদারের ওয়াইফ, একমাত্র মিসেস পাখি তালুকদার।